স্লাইড ক্যালিপার্সের চিত্রটা যদি আমি মোটামুটি করে আঁকানোর চেষ্টা করি, যদি আমার চিত্র অত ভালো হবে না, তোমরা এর থেকে ভালো আঁকতে পারবে অবশ্যই। স্লাইড ক্যালিপার্সের 4টা চোয়াল থাকে। দেখো, এইটা হলো স্লাইড ক্যালিপার্সের প্রধান ফ্রেম। এই ফ্রেমটায় এটা একটা চোয়াল, এটা একটা চোয়াল। এই চোয়ালটা ফিক্সড, মানে এই কটা জিনিস কিন্তু এখানে ফিক্সড লাগানো থাকে। তারপর এখানে কিছু দাগে দাগাঙ্কিত থাকে এভাবে 0, এইটুকু হলো স্লাইড ক্যালিপার্সে ফিক্সড, এইটুকু থাকেই। দেখো, এই একটা চোয়াল, এই একটা চোয়াল, এই চোয়ালটা ফিক্সড থাকবে। তারপর 0 থেকে 1 পর্যন্ত এখানে ছোট ছোট 10টা ঘর আছে, আর 1 থেকে 2 পর্যন্ত ছোট ছোট আরো 10টা ঘর আছে এখানে। তারপর 2 থেকে 3 পর্যন্ত এখানে ছোট ছোট আরো 10টা ঘর আছে। এখন এই 10টা ঘর কতটুকু তোমাকে যদি আমি দেখাই, আমার ছোট স্কেলটা, তাহলে এই ছোট ছোট 10টা ঘর হলো, মানে আমি এখানে একটু বড় করে আঁকাইছি। তুমি এখানে এভাবে বলতে পারো যে এই প্রত্যেকটা ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, আর এই ছোট ছোট 10টা ঘর মিলে হলো 1 সেন্টিমিটার। দেখো, আমি যদি তোমাকে আমার এটা অ্যাকচুয়ালি কতটুকু তোমাকে আমি দেখাই, দেখা যাচ্ছে কিনা দেখো। এই যে এই স্কেলের 0 থেকে 1 সেন্টিমিটার, দেখো উল্টা দিক থেকে দেখাই, 0 থেকে 1 সেন্টিমিটার, তাই না? এই 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে এই যে ছোট ছোট 10টা ছোট ছোট ঘর আছে, এই প্রত্যেকটা ঘর কিন্তু অ্যাকচুয়ালি 1 মিলিমিটার করে। ঠিক আছে, মানে তোমার এই স্কেলে একদম এই স্কেলটা যে মাপ, এই স্কেলটা কিন্তু সেম মাপেই থাকে। এটা এমন, দেখো আমি যে ছোট ছোট ঘর করে রাখছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটুকুকে আমি 1 সেন্টিমিটার, তোমার স্কেলে 0 থেকে 1 পর্যন্ত যে 1 সেন্টিমিটার সেই মাপটা এখানে। আর এই যে ছোট ছোট ঘরগুলা, এই প্রত্যেকটা ঘর হলো 1 মিলিমিটার করে। তার মানে এইটুকুতে আছে 10টা মিলিমিটার 1 সেন্টিমিটার, এইটুকুতে আরো 10 মিলিমিটার মানে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। এভাবে আমি প্রধান স্কেল আঁকাইছি, এটাকে বলা হয় প্রধান স্কেল। এটা কিন্তু একদমই আমরা যে স্কেলটা ব্যবহার করি এই স্কেলের মতোই। তাহলে এই স্লাইড ক্যালিপার্সের এই স্কেলটাকে বলা হয় প্রধান স্কেল। তাহলে এইটুকু কিন্তু এখানে ফিক্সড থাকে, ঠিক আছে। তারপর এটার সাথে পরিমাপের সূক্ষ্মতা যাচাইয়ের জন্য, পরিমাপ আরো সূক্ষ্ম করার জন্য স্লাইড ক্যালিপার্স কাকে বলে যদি আমি বলি, তাহলে যে যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্ম বস্তুর উচ্চতা, ব্যাসার্ধ, ব্যাস, দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায়, সেই বস্তুটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। দেখো, আমি এই স্কেল দিয়ে কতটুকু বস্তু সঠিকভাবে পরিমাপ করতে পারবো, আমি এই স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো হলো 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার, মানে 1 মিলিমিটার মোটামুটি আমি মাপতে পারবো, কিন্তু একদম সূক্ষ্মভাবে কিন্তু মাপতে পারবো না। তাহলে এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মোটামুটি 0.1 মিলিমিটার পর্যন্ত, মানে এই যে এইটুকু, এই ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, এই ছোট একটা ঘর হলো 1 মিলিমিটার, এরকম 10টা মিলিমিটার হয় 1টা সেন্টিমিটার। এই ছোট একটা মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ যে ক্ষুদ্র পরিমাপ, সেই ক্ষুদ্র পরিমাপটা কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। এই পরিমাপটা কিন্তু খুবই ছোট, 0.1 মিলিমিটার।
0.5 মিলিমিটার। এই পরিমাপগুলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একদমই সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। তারপর দেখো, যেমন তোমাকে যদি আমি বলি যে তুমি ধরো এই ক্যালকুলেটরটার দৈর্ঘ্য মাপো, তুমি কি করবা? দেখো আমি এটা দিয়ে দৈর্ঘ্য মাপতে চাই, দেখো আমি কিন্তু এই যে এই পর্যন্ত কিন্তু আমি, দেখো আমি কিন্তু এই পর্যন্ত দৈর্ঘ্যটা সঠিকভাবে মাপতে পারতেছি। মানে ক্যালকুলেটরের যে এরকম বাঁকানো অংশটা, এরকম বাঁকানো না ক্যালকুলেটরটা, দেখো আমি যদি স্কেল দিয়ে মাপতে চাই তাহলে আমি এই পর্যন্ত সঠিকভাবে মাপতে পারবো মোটামুটি, কিন্তু এই যে বাঁকা অংশটা, এই অংশটুকু কিন্তু সঠিকভাবে মাপতে পারবো না আমি এই স্কেল দিয়ে মাপলে, সেটা ভুল হবে। তো এই পরিমাপগুলো সূক্ষ্মভাবে করার জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো গোলাকার বস্তুর ভিতরের ব্যাস বাইরের ব্যাস মাপা যায়, বুঝতে পারছো? যেমন মনে করো যে আমি দেখাই, ধরো আমরা এই কর্কটার এই মুখাটার আমরা ব্যাস মাপবো। এখন দেখো মুখাটার ভিতরের যে ব্যাস, এটা যদি একটা মুখা হয়, মুখাটা কিন্তু একটু পুরু, তাই না? মানে আমি বলতে পারি এতটুকু পুরু। তাহলে আমি যদি এর ব্যাস মাপি, দেখো এর ভিতরের যে ব্যাসটা, ভিতরের যে ব্যাস আর বাহিরের যে ব্যাস সেটা কিন্তু সমান না। ভিতরের ব্যাস আর বাহিরের ব্যাস কিন্তু সমান না, বাহিরের ব্যাসটা একটু বড় হয়। কারণ কি? কারণ এই মুখাটাতে একটু থিকনেস আছে, মুখাটাতে একটু পুরুত্ব। এই পুরুত্বটার যে ব্যাস, এই পুরুত্বটা কতটুকু কম বেশি সেটা কিন্তু আমি স্কেল দিয়ে সঠিকভাবে মাপতে পারবো না। এই মাপগুলোর সঠিকতা পদার্থবিজ্ঞানে খুবই জরুরি, এই জন্যই মূলত স্লাইড ক্যালিপার্স আবিষ্কৃত। তাহলে এখন আমরা স্লাইড ক্যালিপার্সের যন্ত্রের বাকি অংশটুকু দেখি। এই জন্য স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। এখন দেখবো স্লাইড ক্যালিপার্সের যন্ত্রটা কেমন। এইটুকু কিন্তু ফিক্সড। তারপর এখানে এরকম একটা স্কেল থাকে, এখানে একটা টুপি থাকে, এখানে একটা এরকম টুপি বসানো থাকে। এই টুপিটা ঘোরানো যায়। এটা কেমন? মানে মনে করো যে ঠিক এটার মতোই, এটা যেমন আমি ঘোরাচ্ছি, ঘোরাতে পারতেছি, ওইরকম এই টুপিটা ঘোরানো যায়। এটা ঘোরালে কি হয়? এই টুপিটা ঘোরালে মনে করো এই টুপির সাথে এই টুপি ঘুরাইলে এইটা যেমন ফিক্সড থাকবে, কিন্তু এই স্কেলটা ঘুরবে। মানে এই টুপিটা ঘুরাবো, সাথে স্কেলটাও সামনে পিছনে নড়াচড়া করবে। ওইরকম এই স্কেলটায় এরকম ছোট ছোট দাগ কাটা থাকে, আর এইখানে একটা চোয়াল থাকে। আর এইটার মতোই নিচেও আরেকটা স্কেল থাকে, একটু বড় হয়ে গেল। নিচেও এমন একটা স্কেল থাকে যেখানেও ছোট ছোট দাগ কাটা থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 1 11 12 13 14 15 16 17 18 19 20, এই হলো 2। এই যে নিচের ছোট স্কেল না, এই স্কেলটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে এইটা হলো, এই যে আমরা রাখছিলাম প্রথমে, দেখো প্রথমে যে রাখছিলাম আমরা, এইটা হলো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা ছিল প্রধান স্কেল। তাহলে এটা হলো মেইন স্কেল বা প্রধান স্কেল। তারপর এই যে ছোট ঘর দিয়ে আঁকানো না, এটার সাথে এই যে ছোট ঘরটা, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এখানেও দাগাঙ্কিত থাকে 0 থেকে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানেও এরকম 20টা ছোট ছোট ঘর থাকে। এখানে ভার্নিয়ার স্কেল, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল, এটাকে বলে ভার্নিয়ার স্কেল। ওটা মেইন স্কেল, এটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল এরকম 20টা দাগ থাকতে পারে, 50টা দাগ থাকতে পারে, 10টা দাগ থাকতে পারে। সাধারণত ভার্নিয়ার স্কেলে 10 বা 20টা দাগই বেশি থাকে, মানে এরকম ছোট ছোট 10 বা 20টা ঘর থাকে। ওকে, তারপর এই যে ভার্নিয়ার স্কেল, এটার সাথেও একটা বড় চোয়াল থাকে, এরকম এরকম। তাহলে যখন আমি এই স্ক্রুটা ঘোরাবো, ঘোরালে
এই স্কেলটা এই চোয়াল সহ এদিকে যাবে, আর সাথে এই চোয়াল আর এই স্কেলটাও এদিকে যাওয়া আসা করবে, মানে এই দুটা কিন্তু চলমান। এই হলো মোট 1 2 3 4টা চোয়াল থাকে ভার্নিয়ার স্কেলে। কেন? যদি আমি কোনো বস্তুর ভিতরের ব্যাস মাপতে চাই তখন বাহিরের চোয়ালটা লাগবে। কিভাবে? যেমন মনে করো আমি এই ভ্যাসলিনের কৌটাটার মুখার ভিতরের ব্যাস মাপবো, তখন কি করব? এই কৌটাটার মুখাটা আমি এটার উপরে এভাবে দিব। এটা দেখেন হচ্ছে না? আমি অন্য কিছু দ্বারা দেখাই তোমাদের। যেমন ধরো ডাস্টারটার আমি ভিতরের ব্যাস মাপ, ডাস্টারটা ধরে নাও গোলাকার, আমি এটা ভিতরে ব্যাস মাপতে গেলে এটাকে এরকম এই চাকতিটার ভিতরে ঢুকাই দিতে হবে, এটার ভিতরে এটা এরকম ভাবে রাখতে হবে। রাখার ফলে কি হবে? আমি আমার মাপ মতো স্ক্রুটা ঘোরাবো, ঘুরিয়ে এই চাকতিটা একটু ওদিকে সরাবো, এই চোয়ালটা একটু এদিকে সরে যখন এখানে আসবে চোয়ালটা, তখন এই চোয়ালের মধ্যে এই ডাস্টারটা পুরোপুরি এঁটে যাবে, ফলে আমি এটার ভিতরে ব্যাসটা মাপতে পারবো। আমি তোমাদেরকে স্লাইড ক্যালিপার্সের অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে হয়। কিভাবে তো স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপার জন্য প্রথমে আমার ভার্নিয়ার স্কেলটা একটু সরিয়ে নেব, তারপর আমি যে অবজেক্টটা মাপবো সেই অবজেক্টটা এই চোয়ালের মধ্যে বসিয়ে দেবো বাইরের ব্যাস মাপার জন্য। তারপর ওই টুপিটা ঘুরিয়ে আমি লক করে দেওয়ার পর দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলবে, প্রধান স্কেলের সেই দাগটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। দেখো এখানে 2.1 ঘর অতিক্রম করে গেছে, বা 2.1-এর সবচেয়ে কাছে আছে, এই জন্য 2.1 হলো প্রধান স্কেল পার্ট। আর ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে যাবে সেটা হবে ভি, ভার্নিয়ার সমপতন। দেখো 9 নাম্বার ঘরটা প্রধান স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে গেছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 9 নাম্বার ঘরটাই হবে ভার্নিয়ার সমপতন ভি। তো ভালো করে দেখো, আমাদের এখানে কিছু বিষয় লাগবে। আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো বস্তুর ব্যাস মানে ডি বা দৈর্ঘ্য মানে এল মাপার জন্য যে সূত্রটা হচ্ছে এম প্লাস ভি গুণন ভিসি। যদি যন্ত্রের ত্রুটি থাকে, যন্ত্রে বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, আর অনেক ধরনের ত্রুটি আছে, ত্রুটি নিয়ে আমরা সামনে পড়বো। তো সেই ত্রুটিটা অনেক সময় বিয়োগ দিয়ে দিতে হয়। সূত্রটা হলো, প্রধানত সূত্র হলো এটা, এল সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস ই। ত্রুটি হতে পারে ধনাত্মক, ত্রুটি হতে পারে ঋণাত্মক। এখন দেখো ত্রুটি যদি ধনাত্মক হয় তাহলে দেখো কেমন হয়, এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস, ত্রুটি যদি ঋণাত্মক হয় তাহলে মাইনাস ই। আর এই মাইনাসে কি হয়ে যাবে, আমি লাইন একটা কমাই দিলাম, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তার মানে ত্রুটি ঋণাত্মক হলে সেটা কিন্তু এটার সাথে যোগ করে দিতে হবে এই সূত্রের সাথে। আর ত্রুটি ধনাত্মক হলে কি করতে হবে, তাহলে দেখো এই যে মাইনাস সূত্রের আর ধনাত্মক ত্রুটি মানে প্লাস ই, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। তার মানে ত্রুটি ধনাত্মক হলে আমরা সেটাকে মাইনাস করে দেব, ত্রুটি ঋণাত্মক হলে আমরা সেটাকে প্লাস করে দেব। ওকে, এই হলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস বা দৈর্ঘ্য মাপার সূত্র। এখন ব্যাসার্ধ কিভাবে মাপবো? ব্যাসকে অর্ধেক করে দিলে ব্যাসার্ধ হয়ে যাবে। তো এটাতে আমি কিভাবে মাপবো? এখানে এম কি, ভি কি, ভিসি কি? এম কি, দেখো আমি যখন কোনো একটা বস্তু এখানে মাপবো, মাপতে গেলে কি হবে, এই স্কেলটা তো ফিক্সড, এটা তো ফিক্সড, তাই না? মেইন স্কেল তো ফিক্সড। নড়াচড়া করবে কোনটা? ভার্নিয়ার স্কেলটা নড়াচড়া করবে। ভালো করে জেনে রাখো প্রধান স্কেল পার্টটা কিভাবে নিতে হবে। যখন আমি এখানে একটা বস্তু রাখবো, ভার্নিয়ার স্কেলটা যখন ওদিকে সরে যাবে, ভার্নিয়ার স্কেলটা যখন এদিকে সরে যাবে, সরে গেলে মনে করো ধরে নাও ভার্নিয়ার স্কেলটা এই পর্যন্ত আসলো, এখানে ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2। তো ভালো করে শোনো, যখন আমি মাপবো, মাপতে গেলে এই স্কেলটা এই নিচের ছোট স্কেলটার দিকে সরবে, এটা ওইদিকে সরবে, কিন্তু ভিতরের এই স্কেলটা কিন্তু সরবে না, এটা প্রধান স্কেল। তো এটা যখন সরে যাবে, ভালো করে শোনো, ভার্নিয়ারের শূন্য দাগের সাথে প্রধান স্কেলের যে দাগটা মিলে যাবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ারের শূন্য দাগের সাথে প্রধান স্কেলের যে দাগটা, মানে ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগটাকে অতিক্রম করে যাবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। দেখো আমি যদি এই শূন্য দাগটা এই বরাবর দাগ দিই, তাহলে দেখো কোন পর্যন্ত হয়, মোটামুটি এমন হয়। তার মানে এই শূন্য দাগটা কিন্তু এই ঘরটাকে অতিক্রম করে গেছে, এই ঘরটাকে কিন্তু অতিক্রম করতে পারে নাই, এই ঘরটা কাছাকাছি গেছে। তাহলে যে ঘরটার একদম কাছাকাছি থাকবে
বা যে ঘরটা সোজাসুজি হবে সেটাই হলো প্রধান স্কেল পার্ট। ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের কয় নাম্বার দাগের সাথে মিলে গেছে, মোটামুটি মোটামুটি মিললে হবে বা কাছাকাছি গেলে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এই ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট এম সমান হবে 9। এখন যদি শূন্য দাগটা এই মাঝামাঝি আসতো তখন কি হইতো, মাঝামাঝি হইলে যে দাগটা অতিক্রম করে গেছে সেটা হবে এম, তাহলে এই 8 নাম্বার হইতো, তখন এম হতো 8, অর্থাৎ যেটা কাছাকাছি থাকবে বা যেটাকে অতিক্রম করে যাবে সেটা হলো প্রধান স্কেল পার্ট। তারপরে লাগবে ভি। ভি কি, ভার্নিয়ার সমপাতন। সমপাতন মানে কোনো কিছুর উপর ওভারল্যাপ করা, কোনো কিছুর উপরে সোজাসুজি পড়ে যাওয়া। এখন ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ, আমি এখানে হয়তো বা সূক্ষ্মভাবে মেপে দেখাতে পারিনি, ভার্নিয়ার স্কেলের যে কোনো একটা দাগ পুরোপুরি প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো দাগের সাথে পুরোপুরি বা সবচেয়ে কাছাকাছি মিলে যায়, সেই ভার্নিয়ার স্কেলের সেই ঘর সংখ্যাটাই হইল ভার্নিয়ার সমপাতন ভি। এখানে এম হলো প্রধান স্কেল পার্ট, ভি, আচ্ছা আমি লিখে দিই এখানে, এম সমান প্রধান স্কেল পার্ট, ভি সমান ভার্নিয়ার সমপাতন, আর ভিসি সমান হলো ভার্নিয়ার ধ্রুবক। তো আমি প্রধান স্কেল পার্ট এম কিভাবে নেব দেখাইলাম। এখন ভার্নিয়ার সমপাতন কি বললাম, কোনো একটা দাগ প্রধান স্কেল পার্ট কিন্তু প্রধান স্কেলের যে দাগের সাথে মিশলো সেটা, আর ভার্নিয়ার স্কেল হলো প্রধান স্কেলের যে দাগের সাথে ভার্নিয়ারের যে দাগটা সবচেয়ে কাছাকাছি থাকবে বা মিলে যাবে, ভার্নিয়ারের সেই ঘরটাই হলো ভার্নিয়ার সমপাতন। তো দেখো আমি এখানে বলতে পারি যে মোটামুটি যে কোনোটা মিলতে পারে। দেখো আমি এখানে বলতে পারি যে এই দাগটা, না এটা মিলেনি, দেখো এই দাগটা মিলে গেছে, যদি আমি দাগ দিয়ে দেখাই, দেখো ভার্নিয়ারের এই দাগটা প্রধান স্কেলের এই দাগের সাথে মিলে গেছে। তো ভার্নিয়ারের যে নাম্বার দাগ প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে মিলবে, ভার্নিয়ারের সেই দাগ সংখ্যাটাই হলো ভার্নিয়ার সমপাতন। তাহলে কয় নাম্বারটা মিলছে এই পর্যন্ত? 10 11 12 13, তার মানে ভি সমান হলো 13, তাহলে ভি সমান 13। এই হলো এম আর ভি এর মান। এখন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। আমরা এম আর ভি এর মান কিন্তু নির্ণয় করা আমাদের ক্লিয়ার। এখন আমরা দেখব আমরা ভিসি কিভাবে নির্ণয় করব, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। আমি স্লাইড ক্যালিপার্সের চিত্রটা মুছে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। তোমাদের এই চিত্র আঁকাইতে হবে প্র্যাকটিক্যালের জন্য, তোমরা এখন 2 একবার প্র্যাকটিস করে রেখে দিতে পারো। দেখো আমরা যদি ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলটাকে আলাদাভাবে আঁকাই তাহলে এমন হয়, ধরে নিলাম এটা হলো প্রধান স্কেল, এটা হলো প্রধান স্কেল, আর এইটার নিচে ভার্নিয়ার স্কেল থাকবে, যেখানে ভার্নিয়ার স্কেলে 10 ঘর থাকতে পারে, 20 ঘর থাকতে পারে, 0 1 2 3। ভালো করে দেখো, এটা প্রধান স্কেল, নিচে একটা ভার্নিয়ার স্কেল। দেখো প্রধান স্কেল মানে কিন্তু একদম এই স্কেলের মতোই। তাহলে এই স্কেলের এরকম একটা দাগ কতটুকু? 1 সেন্টিমিটার, আর ক্ষুদ্র একটা দাগ কতটুকু? 1 মিলিমিটার। তার মানে আমরা কি পেলাম? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যাকে প্রকাশ করা হয় এস দ্বারা, সেটা কিন্তু সব সময়ই 1 মিলিমিটার, সব সময়ই
প্রধান স্কেলের এই ছোট একটা ঘর সবসময় 1 মিলিমিটার হবে, ছোট একটা ঘর সবসময় 1 মিলিমিটার, এই পর্যন্ত 10 মিলিমিটার। এখন দেখো প্রধান স্কেলের এখানে ভার্নিয়ার স্কেলে 20টা দাগ আছে, প্রধান স্কেলের এই পর্যন্ত 20টা দাগ। ভালো করে দেখো, প্রধান স্কেলে এই যে 20টা দাগ আর ভার্নিয়ার স্কেলের এই যে 20 নাম্বার দাগ, দেখো তো দুইটা কি সমান? প্রধান স্কেলের 20 দাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ, 20 নাম্বার দাগটা ছোট না? এই যে প্রধান স্কেলের 20 নাম্বার দাগ, এই যে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগ, দেখো তো এটা সমান কিনা? প্রধান স্কেলের 20 এর চেয়ে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগটা ছোট না? এখন ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে প্রধান স্কেলের, দেখো যেহেতু ভার্নিয়ার প্রধান স্কেলের 20 দাগ আর ভার্নিয়ার স্কেলের 20 দাগ সমান না, তার মানে প্রধান স্কেলের এই ছোট একটা দাগ আর ভার্নিয়ার স্কেলের ছোট একটা দাগও কিন্তু সমান না। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যদি প্রধান স্কেলের এক ঘরের সমান হতো, তবে কিন্তু এই 20টা দাগ আর ভার্নিয়ারের 20টা দাগ সমানই হতো, ঠিক না? যেহেতু প্রধান স্কেলের ছোট একটা ঘর আর ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর সমান না, এই জন্য এই 20টা ঘর আর এই 20টা ঘর সমান হয় নাই। তাহলে প্রধান স্কেলের ছোট একটা ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর যতটুকু ছোট তাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভার্নিয়ার ধ্রুবকের ইংরেজি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। নির্ণয়, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয়, ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করা হয় ভিসি দ্বারা। ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে সংজ্ঞা কি বললাম? প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক ভিসি বলে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর। এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র। দেখো প্রধান স্কেলের এক ঘর কিন্তু সব সময় 1 মিলিমিটার হবে, ঠিক আছে? এটা আমি একটু মুছে দিলাম। তাহলে প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট? আমরা প্রধান স্কেলের এক ঘর জানি 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ঘর কিন্তু 1 মিলিমিটার না। যদি ভার্নিয়ার স্কেলের এক ঘর 1 মিলিমিটার হতো, তবে কিন্তু এই 20 ঘর সমান এই 20 ঘরে হয়ে যেত। তার মানে ভার্নিয়ার স্কেলে এই ক্ষুদ্রতম একটা ঘর 1 মিলিমিটার না, কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তোমাদের প্রশ্ন পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন থাকতে পারে সেটা আমি তোমাদের একটু দেখাই। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভিসি সমান S/N। তোমরা সূত্র দুটো ভালো করে, এই দুটো তুমি ভালো করে আগে লিখে নাও, ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা আর ভিসি সমান S/N। আচ্ছা, এস এর সাথে আমি আরেকটা কিছু অ্যাড করতে চাই, S গুণন X/N, ভিসি সমান S গুণন X/N। এখানে S কি? S হচ্ছে, এখানে S হলো প্রধান স্কেলের ঘর সংখ্যা, S হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মাত্র লিখছিলাম। আর N হলো ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা। আর X হলো প্রধান স্কেলের চেয়ে ভার্নিয়ার স্কেল কয় ঘর কম, প্রধান স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেল কয় ঘর কম, সেটাই হলো X। ওকে, এই হলো ভিসি, S, X আর N এর পরিচয়। এখন আমরা কিছু অঙ্কে দেখি, অঙ্ক করলে আমাদের একটু ক্লিয়ার হবে। দেখো, এই হলো একটা সূত্র। পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকবে যে যদি কোনো স্লাইড ক্যালিপার্সের, দেখো
এখানে 20 ঘর, দেখো কয়টা ঘরের সাথে মিলছে, এটার ভার্নিয়ার স্কেলে 20টা ঘর, দেখো প্রধান স্কেলে মোটামুটি 18 নম্বর ঘরের সাথে মিলছে, তার মানে ভার্নিয়ারের 20 ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান, ঠিক না? আমি যদি এইটাই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে প্রধান স্কেলের 20 ঘর সমান ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 18 ঘর সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এরকম প্রশ্ন আসলে আমরা কিভাবে করব? আমরা দুই নিয়মে শিখবো, এই সূত্র দিয়ে শিখবো, এই সূত্র দিয়েও শিখবো। দেখো এখানে প্রধান স্কেলের যে 18টা ঘর ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘরের সমান, ঠিক না? যদি হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? এখন ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? প্রধান স্কেলের এক ঘর। আমরা জানি প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ঘর কয় মিলিমিটার সেটা আমরা জানি না। এখন আমরা এই পরিমাপটা দেখব। দেখো প্রধান স্কেলের 18 ঘর কয় মিলিমিটার? 18 মিলিমিটার। কেন? প্রধান স্কেলের ছোট একটা ঘর কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের ছোট ছোট 18টা ঘর কয় মিলিমিটার হবে? 18 মিলিমিটারই হবে। তাহলে প্রধান স্কেলের 18টা ঘর ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের সমান। তার মানে প্রধান স্কেলের 18টা ঘর যদি 18 মিলিমিটার হয়, ভার্নিয়ার স্কেলের 20টা ঘর প্রধান স্কেলের 18 ঘরের সমান, তার মানে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার। ওকে, আমার দেখতে হবে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত। তাহলে আমি লিখব, সমাধানে লিখব ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান প্রধান স্কেলের 18টা ঘরের সমান। আর প্রধান স্কেলের 18টা ঘর 18 মিলিমিটারই হবে, কারণ একটা ঘর 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার। ওকে, আমাদের বের করতে হবে কি ভার্নিয়ার স্কেলের এক ঘর কত। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত হবে? 18/20 মিলিমিটার। এটা যদি তুমি ক্যালকুলেটর হিসাব করো, দেখো 18/20 0.9 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার স্কেলের ছোট একটা ঘর কিন্তু 1 মিলিমিটার না, ছোট একটা ঘর হলো 0.9 মিলিমিটার। এখন ভার্নিয়ার ধ্রুবক কত? তারপরে লিখবো, আমরা জানি ভিসি সমান প্রধান স্কেলের এক ঘর, যেটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর, যেটা কত? 0.9 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের এক ঘর কত ছিল? 1 মিলিমিটার, মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর কত? 0.9 মিলিমিটার। তাহলে 1 থেকে 0.9 বিয়োগ দিলে কত হবে? 0.1 মিলিমিটার। এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ওকে, এই হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, এটা ভার্নিয়ার ধ্রুবক। এখন যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে বিকল্প নিয়মটা কেমন হতে পারে? অথবা সূত্রটা কি ছিল? সূত্র ছিল ভিসি সমান এস গুণন এক্স বাই এন। দেখো এস কত? এস তো আমাদের ফিক্সড, প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার, তার মানে এস সমান 1 মিলিমিটার। এক্স কি? এক্স হলো প্রধান স্কেলের ঘর, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা মাইনাস প্রধান স্কেলের ঘর সংখ্যা। দেখো ভার্নিয়ার স্কেলের ঘর কয়টা? 20টা। তাহলে এক্স হলো ভার্নিয়ার স্কেলের ঘর 20টা মাইনাস প্রধান স্কেলের ঘর 18টা। তাহলে 20 মাইনাস 18, এক্স হলো 2। তারপরে এন হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা এই যে 20, তাহলে এন সমান 20। ভিসি সমান কত? এখানে মানটা যদি আমরা বসাই, ভিসি সমান এস হলো 1, এক্স হলো 2 আর এন হলো 20। দেখো 2/20, 2 কে 20 দ্বারা ভাগ করলে 0.1 আসবে। 2/20 0.1 মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভিসি 0.1 মিলিমিটারই হচ্ছে। দেখো আমরা যেভাবে করি মান কিন্তু সেম আসবে। তোমাকে অবশ্যই দুইটা নিয়ম জানতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা ভিসি নির্ণয় করতে পারবো। এখন আমি তোমাকে ভিন্ন আরেকটা নিয়ম অঙ্ক করে দেখাই। এগুলো মুছে দিলাম, সূত্রটা তুমি মনে রাখো। যদি আমি বলি প্রধান স্কেল
আমি প্রধান স্কেল মেইন স্কেলকে এমএস লিখলাম। প্রধান স্কেলের ধরো 10টা ঘর, প্রধান স্কেলের 10 ঘর সমান ভার্নিয়ার স্কেলের যদি 9 ঘর হয়, 9 ঘর হলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা একইভাবে করব। প্রথমে যদি ঐকিক নিয়মে করি তাহলে লিখব, দেখো ভার্নিয়ার স্কেলের 9 ঘর, ও প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর হলে, তার মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 9টা ঘরের সমান। আর প্রধান স্কেলের একটা ঘর কয় মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলের একটা ঘর যদি 1 মিলিমিটার হয়, 9টা ঘর হবে 9 মিলিমিটার। আর 9টা ঘরের সমানই তো ভার্নিয়ার স্কেলের 10টা ঘর। আমার সূত্র কি? ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ঘর সংখ্যা মাইনাস ভার্নিয়ার প্রধান স্কেলের একটা ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, তাই না? তাহলে প্রধান স্কেলের এক ঘর তো আমরা জানি 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের এক ঘর কত সেটা বের করতে হবে। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর কত হবে? 9 ঘরের সমান প্রধান স্কেলের। তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 9 মিলিমিটার। আমরা একইভাবে করতে পারি ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 9 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 9/10 মিলিমিটার সমান 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 0.9 মিলিমিটার। ওকে, এখন অতএব ভার্নিয়ার ধ্রুবক কত হবে? প্রধান স্কেলের এক ঘর যেটা ছিল 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের এক ঘর যেটা হলো 0.9 মিলিমিটার। তাহলে 1 - 0.9 0.1। দেখো এই ক্ষেত্রে কিন্তু বিসি 0.1 হচ্ছে। সকল ক্ষেত্রে যে 0.1 হবে তা কিন্তু না, মান ভেদে পার্থক্য হতে পারে। আমরা যদি এখানে সূত্রের মাধ্যমে করি তাহলে বিসি সমান s গুণন x/n। তাহলে s কত? s হলো 1 মিলিমিটার। x কত? x হলো এখানে ভার্নিয়ার স্কেলের ঘর 10টা মাইনাস এখানে প্রধান স্কেলের ঘর 9টা, তাহলে 10 - 9 x হলো 10 - 9 সমান 1। আর n হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর কয়টা? 10টা। তাহলে s1 গুণন x হলো 1 বাই ঘর সংখ্যা 10। দেখো 1/10 সমান 0.1 মিলিমিটার। এই ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটারই হচ্ছে। ওকে, এখন যদি আমি তোমাকে ভিন্ন ভিন্ন ভ্যালু দেই তাহলে কিভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব? ধরো আমি প্রধান স্কেলের 7 ঘর দিলাম, প্রধান স্কেলের 7 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর। সেই ক্ষেত্রে ভিসি কত হবে? তাহলে দেখো একদমই একই ভাবে করব, আমরা একই প্রসেসে করব। আমি জাস্ট মানগুলো মুছে দেই। দেখো প্রধান স্কেলের 7 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘর, তার মানে ভার্নিয়ার স্কেলের 10টা ঘর প্রধান স্কেলের 7টা ঘরের সমান। আর প্রধান স্কেলের 7টা ঘর 7 মিলিমিটার, তার মানে ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান 7 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘর কত হবে? 7/10 সমান 0.7 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর হলো 0.7 মিলিমিটার। আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো 1 মিলিমিটার। তাহলে ভিসি সমান কত? প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘর 0.7 মিলিমিটার সমান 0.3 মিলিমিটার। এইটাই হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন সূত্রের মাধ্যমে করে দেখি। প্রধান স্কেলের এক ঘর s 1 মিলিমিটার, x কত? x হলো 10 - 7, তাই না? তাহলে 10 - 7 সমান 3। n কত? ভার্নিয়ারের ঘর সংখ্যা 10। এখন এখানে মান বসাই দেই। s হলো 1 গুণন x হলো 3/n হলো 10। 3/10 এটা তুমি হিসাব করে দেখবে 0.3 মিলিমিটারে আসবে। তাহলে এইভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবো। এখন তুমি ভিন্ন ভিন্ন মান দিয়ে নিজে ট্রাই করবা। তুমি ট্রাই করতে পারো প্রধান স্কেলের 19 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভিসি কত? প্রধান স্কেলের 17 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর হলে ভিসি কত? প্রধান স্কেলের 8 ঘর সমান ভার্নিয়ার স্কেলের 10 ঘর হলে ভিসি কত? এইভাবে তোমরা ভার্নিয়ার ধ্রুবকগুলো নির্ণয় করবা। ওকে, তাহলে আমরা যদি স্লাইড ক্যালিপারের সাহায্যে কোনো কিছু ব্যাস বা ব্যাসার্ধ মাপতে চাই, এখন কিভাবে মাপবো দেখো।
দেখো, তাহলে স্লাইড ক্যালিপারের সাহায্যে ব্যাস বা দৈর্ঘ্য মাপার যে সূত্র কি, সূত্রটা হলো ডি বা এল। মানে ব্যাস বললে যে সূত্র ডি সমান, আমি ভেঙে লিখি, ডি সমান এম প্লাস ভি গুণন ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, ওটা না লিখলেও চলবে আপাতত, আমরা যেহেতু ত্রুটি দিয়ে করতেছি না। এল সমানও একই সূত্র, এল মানে দৈর্ঘ্য, ডি মানে ব্যাস, যাই মাপতে বলো সূত্র কিন্তু একটাই। ঠিক আছে, মনে করো তোমাকে একটা প্রশ্ন দিল যে কোনো একটি তারের ব্যাস মাপতে গিয়ে স্লাইড ক্যালিপারের সাহায্যে দেখা গেল প্রধান স্কেল পাঠ এম সমান পাওয়া গেল 7, ভি সমান পাওয়া গেল ধরো 5, আর ভিসি সমান পাওয়া গেল ধরো 0.1। তাহলে তারটার ব্যাস কত, ডি সমান হোয়াট। আমরা জাস্ট এই সূত্রে বসাই দিব, লিখবো আমরা জানি ডি সমান এম প্লাস ভি গুণন ভিসি, তারপর এখানে এম এর মান বসাই দিব 7 প্লাস ভি বসাবো 5 গুণন ভিসি বসাবো 0.1। তাহলে হিসাব করলে কত হবে, 7 প্লাস 5 গুণন 0.1 হলো 0.5 সমান 7.5। তাহলে তারটার ব্যাস হলো 7.5। যদি বলে যে বস্তুটার বা তারটার ব্যাসার্ধ কত, তাহলে কি করব, জাস্ট অতএব ব্যাসার্ধ আর সমান ব্যাস বাই 2, তাহলে 7.5 বাই 2 সমান 3.75 মিলিমিটার। তাহলে এভাবে কিন্তু আমরা ব্যাস, ব্যাসার্ধ, দৈর্ঘ্য সবই মাপতে পারি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তোমরা অবশ্যই বই দেখে একাধিক প্রশ্নের সমাধান করবা, কোনটা আটকে গেলে অবশ্যই আমাকে তোমরা জানাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলের ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো, বা তোমরা কমেন্টে জানাবে। ওকে, এই হলো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়। আমরা দেখব এখন স্ক্রু গজ। স্ক্রু গজ আসলে মানে বোর্ডের ছবি এঁকে তোমাদের বোঝানো কঠিন হবে, তোমরা স্ক্রু গজের ভিডিওটা দেখে নাও, আমি তারপর দেখাই স্ক্রু গজের সাহায্যে কিভাবে ব্যাস বা ব্যাসার্ধ মাপতে হয়। তো এই হলো একটি স্ক্রু গজ। তোমরা স্ক্রু গজের বিভিন্ন অংশের নামগুলো দেখে নাও আগে। দেখো যে অ্যানভিল আর স্পিন্ডল, ওইটার মাঝখানে যে ফাঁকা জায়গা, ওইখানে আমরা মূলত যে বস্তুটা মাপবো সেই বস্তুটা বসাতে হয়। আর ওই যে পাশে যেটাকে র্যাচেট বলতেছে সেটাকে আমরা বাংলায় টুপি বলি। তো এই টুপিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওই স্পিন্ডলটা আটকাবো বা দূরে নেব আমাদের বস্তুর ব্যাস বা ব্যাসার্ধ যতটুকু লাগবে সেই অনুযায়ী। দেখো এই শূন্য দাগ আর এই দাগটা পুরোপুরি যদি মিলে যায় তার মানে এখানে কোনো ত্রুটি নেই, জিরো এরর, এখানে কোনো ত্রুটি নেই, যান্ত্রিক ত্রুটিবিহীন। তারপর দেখো এটাকে আমি পুরোপুরি একবার ঘুরিয়ে দেখব যেখানে মোট কয়টা বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা রয়েছে। দেখো এই যেখানে 0 আর নিচে দেখা যায় 95, তার মানে এখানে মোট 95, 96, 97, 98, 99, 100, মোট 100টা ঘর রয়েছে বৃত্তাকার স্কেলে। আর রৈখিক স্কেলের ক্ষুদ্রতম একটা ঘর 1 মিলিমিটার, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। আর বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, ওই শূন্য দাগের সাথে পুরোপুরি মিলে গেলে, মানে যেখানে মিলে যাবে সেটাকে আমরা বৃত্তাকার স্কেলের ঘর সংখ্যা ধরবো কোনো বস্তু মাপার জন্য। দেখো এখান থেকে মিলানোর পর টুপিটা একবার ঘোরানোর পর এই শূন্য দাগ থেকে ঘুরে আবার এই শূন্য দাগ আসার পর টুপিটা যতটুকু সরে গেছে সেটাকে বলা হয় পিচ। পিচ 1 মিলিমিটার। দেখো 1 ঘর সরে গেছে, আগে ছিল 10-এ, এখন চলে গেছে 11-তে, অর্থাৎ 1 ঘর সরে গেছে। তুমি যে কোনো অবস্থানে নিয়ে স্ক্রুগজের টুপিটা একবার ঘোরাবা, একবার ঘোরালে যতটুকু সরে যাবে সেটাই হলো স্ক্রুগজের পিচ। তারপর এই বস্তুটা মাপার জন্য আমি টুপিটি আবার ঘুরিয়ে এই স্পিন্ডলটা এখানে আটকে দেব। আটকে দেওয়ার পর দেখো রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেলটি যতটুকু সরে যায় সেটা হলো প্রধান স্কেল পার্ট। দেখো ওই যেটা রৈখিক স্কেল বরাবর প্রধান স্কেল পার্টটা 2 ঘর, পুরোপুরি 2 ঘর সরে গেছে, অর্থাৎ প্রধান স্কেল রৈখিক স্কেল পার্ট এল সমান 2 মিলিমিটার। আর রৈখিক স্কেলের 45 নম্বর ঘর, বৃত্তাকার স্কেলের 45 নম্বর ঘর মিলে গেছে হলো রৈখিক স্কেলের সাথে, এই জন্য সি হলো
45। বলে স্ক্রু গজ হলো যে যন্ত্রের সাহায্যে কোনো সরু তারের মানে একদমই অতি সূক্ষ্ম ব্যাসার্ধ বা দৈর্ঘ্য মাপা যায়, সেটা হলো স্ক্রু গজ। ঠিক আছে, আমরা স্ট্রাইক ক্যালিপার্সে গিয়ে দেখছিলাম সেটার সাহায্যে 0.1 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যাবে। মানে 0.1 মিলিমিটার কতটুকু? তোমার স্কেলের ওই ছোট একটা দাগের 10 ভাগের 1 ভাগ, সেটা কিন্তু খুবই ক্ষুদ্র। আর স্ক্রু গজের সাহায্যে ওই ছোট 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ একদমই সূক্ষ্মভাবে মাপা যাবে। মানে তোমার চুলের চেয়েও প্রচুর প্রচুর চিকন দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য, ব্যাস, তারের ব্যাস বা যে কোনো কিছুর ব্যাসার্ধ তুমি এই স্ক্রু গজ দিয়ে নিখুঁতভাবে পরিমাপ করতে পারবে। ফিজিক্সে কিন্তু এটার অবদান অনেক বা এটার ব্যবহার অনেক বেশি স্ক্রু গজের। আর স্লাইড ক্যালিপার্সের থেকে স্ক্রু গজে কোনো কিছুর পরিমাপ আরো বেশি সূক্ষ্ম হয়। কেন? কারণ স্ক্রু গজ দিয়ে অনেক ছোট ব্যাসার্ধ 0.01 মিলিমিটার। এটা কি মুখের কথা? এটা কিন্তু খুবই ছোট আসলে। এই দৈর্ঘ্যটা বা এই ব্যাসার্ধটা একদম নিখুঁতভাবে মাপা যায় হলো স্ক্রু গজের সাহায্যে। দেখো আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি পড়ছিলাম? M+V গুণন VC। আর স্ক্রু গজে সূত্র একই ধরনের, শুধু একটু ভিন্নতা আছে। যেমন স্ক্রু গজের সাহায্যে কোনো তারের ব্যাস মাপার সূত্র হলো L+C গুণন LC। L হলো স্ক্রু গজের রৈখিক স্কেল পার্ট, C হলো বৃত্তাকার স্কেলের ভাগ, আর LC হলো লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন কি? কোন স্ক্রু গজের সাহায্যে সর্বনিম্ন যতটুকু দৈর্ঘ্য মাপা যায় সেটাই হলো স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। মানে এটা যদি একটা স্ক্রু গজ হয়, এটা দেখবা এই যেখানে লেখা থাকবে এরকম ছোট করে স্ক্রু গজের 0.01 মিলিমিটার বা 0.02 মিলিমিটার, মানে স্ক্রু গজটা দিয়ে এই ছোট দৈর্ঘ্যটা মাপা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো স্ক্রু গজের সাহায্যে এলসি পরিমাপ। এলসি সমান কি? এলসি সমান সূত্র আছে P/N। পিটা হলো পিচ আর এন হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। কয়টা বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কয়টা আছে সেটা হলো এন। এই হলো এলসি নির্ণয়। আর সি আর এল এভাবে তোমরা ডি নির্ণয় করতে পারবে। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই হলো স্ক্রু গজ। তারপর আমরা দেখব আপেক্ষিক ত্রুটি, এই অধ্যায়ের লাস্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ আপেক্ষিক ত্রুটি নির্ণয়। আচ্ছা, আপেক্ষিক কি? আপেক্ষিক বিষয় হচ্ছে যে জিনিসটা ফিক্সড না, স্থির না, পরিবর্তনশীল, এই জিনিসগুলোকে বলা হয় আপেক্ষিক। আর ত্রুটি মানে তো জানোই ভুল। দেখো, এই যে আমরা পরিমাপ করি না, ফিজিক্সে পদার্থবিজ্ঞানে অনেক কিছু পরিমাপ করি, এই পরিমাপে বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। ত্রুটিগুলো কেমন? মনে করো, ত্রুটি হতে পারে দৈব ত্রুটি, হতে পারে ব্যক্তিগত ত্রুটি, হতে পারে যান্ত্রিক ত্রুটি। আবার এই ত্রুটিগুলার মূলত দুই ধরনের। একটা হচ্ছে যে ত্রুটিকে ঠিক করা যায়, আর একটা যেটাকে ঠিক করা যায় না। কেমন? মনে করো তুমি যে কোনো একটা যন্ত্রের সাহায্যে কোনো কিছুর ব্যাস বা ব্যাসার্ধ মাপবা। এখন ওইখানে তোমার ব্যক্তিগত ত্রুটি হতে পারে। কেমন? মনে করো তোমাকে এই জিনিসটা কোনো কিছুর পরিমাপ দেখার জন্য এরকম সোজা হয়ে দেখতে হবে, কিন্তু তুমি দেখলা একটু অ্যাঙ্গেল করে, বা একটু নিচে হয়ে দেখলা, বা একটু উঁচা হয়ে দেখলা। তার মানে কি? তোমার দেখার ভঙ্গিতে বা তোমার দেখার দৃষ্টিকোণের কারণে ওই পরিমাপটা ভুল দেখা যেতে পারে। তুমি নিজেই দেখবা যে অনেক সময় এরকম হয়, আমি জিনিসটাকে যদি এরকম বাঁকা করে দেখি স্পষ্ট দেখা যায়, আর সোজা করে দেখলে স্পষ্ট দেখা যায় না। তাহলে পরিমাপের ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে যে এই জিনিসটা আমার কিভাবে দেখলে, কোনভাবে দেখলে এই মাপটা আমি স্পষ্টভাবে দেখতে পারবো। ঠিক আছে, এই হলো ব্যক্তিগত ত্রুটি। তারপর হতে পারে হলো যান্ত্রিক ত্রুটি। যন্ত্রে ভুল থাকতে পারে, যন্ত্রটা পুরাতন হতে পারে, বা যন্ত্রের ত্রুটি থাকতে পারে। এই ধরনের ত্রুটিটা যান্ত্রিক ত্রুটি। এই যে ব্যক্তিগত ত্রুটি, তুমি চাইলে এটা ঠিক করতে পারবা। যান্ত্রিক ত্রুটি, তুমি চাইলে এটা ঠিক করতে পারবে, কিন্তু কিছু ত্রুটি আছে যেটা তুমি ঠিক করতে পারবে না। যেমন মনে করো যে তোমার এমন কোনো পরীক্ষা যেটা তোমার বাহিরে সূর্যের আলোর উপস্থিতিতে করতে হবে, কিন্তু এখন সূর্যের আলো নেই, তুমি কি চাইলে এটা ঠিক করতে পারবে? অসম্ভব। তাই এই ত্রুটিগুলো কিন্তু ঠিক করা যাবে না। আবার মনে করো তোমার কোনো রকমের বায়ুর অনুপস্থিতিতে খোলা জায়গায়
একটা বিক্রিয়া ঘটাতে হবে বা কোনো কিছু পরিমাপ করতে হবে, কিন্তু সেখানে বাতাস আসতেছে, বাতাসের বাধা আছে, তুমি কি সেই বাতাসটা বন্ধ করতে পারবা? পারবা না। তোমার কোনো একটা কিছু পরিমাপ করার জন্য টেম্পারেচার দরকার 25°C, তোমার এখানে টেম্পারেচার আছে 0°C, তুমি কি টেম্পারেচারটা বাড়াতে পারবা? হ্যাঁ পারবা। তাহলে এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু তুমি ঠিক করতে পারবা। কিন্তু কিছু, যেমন মনে করো তোমার পরিমাপ করতেছো, হঠাৎ করে ভূমিকম্প হলো, এটা তো তোমার হাতে নেই, তুমি তো এটা চাইলেই এই ত্রুটিটা তুমি সংশোধন করতে পারবা না। তাই সংশোধনযোগ্য ত্রুটি আছে, সংশোধন করা যায় না এমন ত্রুটি আছে। ওকে, এই বিভিন্ন ধরনের ত্রুটি আছে। এই ত্রুটিগুলো পরিমাণ কেমন, আমি কোনো একটা কিছু মাপলাম, সেটা নির্ভরযোগ্য কতটুকু, এই বিষয়গুলো নিয়ে হলো আপেক্ষিক ত্রুটি। আমরা আপেক্ষিক ত্রুটির আগে ছোটখাটো ত্রুটি দেখি। যেমন মনে করো এমন হলো যে একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 7 মিলিমিটার। তারপর বলে দিল যে পরিমাপে 5% ত্রুটি আছে। যদি 5% ত্রুটি থাকে তবে বস্তুটির দৈর্ঘ্য কত হতে পারে? এখন দেখো, একটা যন্ত্রের সাহায্যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপা হলো 7 মিলিমিটার। তারপরে দেখা গেল যে, মানে সে বুঝলো বা দেখা গেল যে পরিমাপে 5% ত্রুটি আছে, তাহলে বস্তুটার দৈর্ঘ্য কত হতে পারে? এখন এটার সমাধান আমরা কি করতে পারি? আমরা করতে পারি, আগে দেখব কতটুকু ত্রুটি আছে। তাহলে দৈর্ঘ্য কত? 7 মিলিমিটার। তাহলে লিখব ত্রুটি, পরিমাপে ত্রুটি। যদি বলে পরিমাপের ত্রুটি কত, তখন আমাদের এটুকু করলে হবে। পরিমাপের ত্রুটি সমান, মোট পরিমাপ ছিল কত? 7 মিলিমিটার। 7 মিলিমিটার এর 5% ত্রুটি, তাহলে 7 এর 5% সমান 7 এর মানে গুণন 5% মানে 100 দ্বারা ভাগ, 5/100। এখানে এটা হিসাব করলে হবে 535/100, 0.35 মিলিমিটার। তার মানে এই পরিমাপটায় 0.35 মিলিমিটার ত্রুটি আছে। কিন্তু দেখো তো তোমার এখানে কোনো কিছু ক্লিয়ার করে বলছে কিনা যে পরিমাপে 0.35 মিলিমিটার ধনাত্মক ত্রুটি বা ঋণাত্মক ত্রুটি, এমন কিন্তু কোনো কিছু এখানে ক্লিয়ার করে বলা নেই। তাহলে আমি যদি এটার দৈর্ঘ্যটা বলি যে 7-এর চেয়ে 0.35 মিলিমিটার বেশি হবে, তাহলে কি সেটা সঠিক হইল? না, 0.35 মিলিমিটার কম হতে পারে, এখানে কোথাও ধনাত্মক ঋণাত্মক বলা নেই। তাহলে অতএব দৈর্ঘ্য হতে পারে, বস্তুটির দৈর্ঘ্য কত হতে পারে? দৈর্ঘ্য হতে পারে আগে ছিল 7 মিলিমিটার, তার সাথে প্লাস মাইনাস 0.35। কেন প্লাস মাইনাস 0.35? কারণ আমি জানি না যে 0.35 মিলিমিটার ত্রুটিটা ধনাত্মক নাকি ঋণাত্মক, এই জন্য আমি প্লাস মাইনাস দিছি। এখন তাহলে কত হতে পারে? 7 প্লাস 0.35 মিলিমিটার হতে পারে, বা 7 মাইনাস 0.35 মিলিমিটার ত্রুটি হতে পারে। তা 7 প্লাস 0.35 মাইনাস 7.35 মিলিমিটার, বা 7 মাইনাস 0.35 মানে হলো 6.65 মিলিমিটার। তার মানে বস্তুটার দৈর্ঘ্য 7.35 মিলিমিটার হতে পারে, 6.65 মিলিমিটার হতে পারে। এই হলো, যদি এভাবে ত্রুটি দেওয়া থাকে আমরা এভাবে এটার দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, এই ত্রুটিটা নির্ণয় করব। যদি বলে দৈর্ঘ্য কত হতে পারে, আমরা এটুকু করব। এখন যদি আরেকটু লেজ লাগাই দেয় যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, মানে এরকম প্রশ্ন বলে দিল যে পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটির একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে আপেক্ষিক ত্রুটি সমান, এখানে লিখি আমি,
চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ত্রুটি গুণন 100%। এই হলো আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র। এখন চূড়ান্ত ত্রুটি কি, পরিমাপকৃত ত্রুটি কি? দেখো, তারা যে দৈর্ঘ্যটা মাপছিল 7 মিলিমিটার, এই দৈর্ঘ্যটা কি সঠিক ছিল? ছিল না। কেন? এখানে বলা আছে যে পরিমাপে 5% ত্রুটি। তার মানে তারা যে দৈর্ঘ্যটা মাপছে সেইটাই কিন্তু পরিমাপকৃত ত্রুটি। এই দৈর্ঘ্যটা তারাই পরিমাপ করছে, আর এখানে ত্রুটি আছে, তার মানে এটাই পরিমাপকৃত ত্রুটি। তাহলে আমরা এই অঙ্কে আপেক্ষিক ত্রুটি যদি নির্ণয় করি, অতএব আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত ত্রুটি। পরিমাপকৃত ত্রুটি কত? 7। চূড়ান্ত ত্রুটি কত? দেখো, পরিমাপের ত্রুটি ছিল কত? 7.35, 0.35। তার মানে 0.35 হলো চূড়ান্ত ত্রুটি গুণন 100%। তাহলে আপেক্ষিক ত্রুটি কত? দেখো, 0.35 গুণন 100। আমরা কিন্তু পার্সেন্টটা হিসাবের সময় লিখবো না, কারণ পার্সেন্টটা আমরা উত্তরের সাথে রাখবো। 0.35 গুণন 100 ভাগ 7, 5। তাহলে আপেক্ষিক ত্রুটি 5%। দেখো, আমি কি বোঝাতে চাইলাম? বোঝাতে চাইলাম যে এই যে আপেক্ষিক ত্রুটিটা 5% বের হইল না, শুধুমাত্র দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ, ব্যাস দেওয়া থাকলে সেখানে যে ত্রুটির পরিমাণটা দেওয়া থাকবে সেটাই কিন্তু আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এই হলো দৈর্ঘ্যের ক্ষেত্রে। এখন যদি কোনো বস্তুর ক্ষেত্রফল, আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলে, সেটা কিভাবে হবে? এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটার জন্য আমাদের কিছু ক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তনের সূত্র জানা থাকা লাগবে। সেই সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে বক্স করে লিখে দেই, সূত্রগুলো তোমরা সুন্দর করে কালেক্ট করে নাও, সূত্রগুলো লাগবে তোমাদের। আমি যদি ক্ষেত্র বলি, ক্ষেত্র, এখানে ক্ষেত্র হতে পারে আয়তাকার ক্ষেত্র, আয়ত হতে পারে, ক্ষেত্র হতে পারে বর্গ, ক্ষেত্র হতে পারে বৃত্তাকার, হতে পারে গোলক, তারপর হতে পারে সিলিন্ডার আকৃতির। যদি বেশি কঠিন হয়, তোমাদের কপাল খারাপ থাকে, তবে কোণকের সূত্র আসতে পারে, যদিও সম্ভাবনা খুবই কম। দেখো, আমরা প্রথমে ক্ষেত্রফলের সূত্র দেখব, তারপর আয়তনের সূত্র দেখব। আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কি তোমরা সবাই জানো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। সকল ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক। সকল আয়তনের একক কি হলো? ঘন একক। তারপরে আয়তক্ষেত্রে যখন আয়তন হবে, তার মানে কি? কখন কোনো বস্তুর আয়তন থাকে? যখন দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা থাকে, তাই না? আয়তন মানে কোনো কিছুর ভিতরের পুরা এরিয়াটা। তাহলে আয়তক্ষেত্রে আয়তন হইলে সেটাকে বলা হবে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তারপর বর্গ, বর্গের ক্ষেত্রফল তোমরা জানো বাহু স্কয়ার। আর বর্গের যখন আয়তন হবে তখন বর্গটাকে বলা হবে ঘনক। ঘনকের আয়তন হলো বাহু কিউব। তারপর বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো পাই আর স্কয়ার।
গোলকের ক্ষেত্রফল হলো 4πr²। গোলকের আয়তন হলো, এটা একটু তোমাদের ভালো করে নোটিস করতে হবে। গোলকের আয়তনটা হচ্ছে 4/3πr³ বা 1/6πd³। কেন 4/3πr³ সমান আমি 1/6πd³ লিখলাম, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই পাশে জায়গা আছে, আমি এখানে দেখি দেখানো যায় কিনা, না থাক পরে দেখাই। তারপর সিলিন্ডারের আয়তন হলো πr²h। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2πr×r+h। তারপর কোণকের আয়তন হলো 1/3πr²h। কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল πr×r+l। তোমার এখানে সিলিন্ডারের ক্ষেত্রফল আর কোণকের ক্ষেত্রফল এই দুটো তেমন লাগবে না, বাকিগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের অবশ্যই এগুলা ভালো করে দেখে নিতে হবে। এখন দেখো, আমরা কেন গোলকের আয়তন, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, ব্যাস দেওয়া থাকলে এই সূত্র দিয়ে করতে পারবো, বা ব্যাস দেওয়া আছে তুমি ব্যাসকে 2 দ্বারা ভাগ দিয়ে এই সূত্র দিয়ে করে নিতে পারবা। এখন এটা কেন আমি দুইটা সমান লিখলাম আমি তোমাদেরকে একটু দেখাই দিই। তোমরা এগুলা হায়ার ম্যাথে পড়বা অধ্যায় 13তে ঘনজ্যামিতিতে, তারপর হলো জেনারেল ম্যাথে পড়বা অধ্যায় 16 পরিমিতিতে পড়বা। এগুলো পেয়ে যাবা, চিন্তার কিছু নেই। তোমরা প্রায় জিনিসই একাধিক জায়গায় পাবা, মানে এই সূত্রগুলোর ক্ষেত্রে আর কি। দেখো, আমি গোলকের আয়তন লিখছি 4/3πr³। আমি এটা থেকে কেন 1/6πd³ লিখলাম, বা 1/6πd³ থেকে কিভাবে ওইটাতে যাওয়া যায় দেখো। πd³ 1/6πd মানে কি ব্যাস, ব্যাস কত, ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে d এর জায়গায় আমি লিখতে পারি 2r, তার উপর আছে হোল কিউব, তাহলে 1/6π, 2³ কত 8 গুণন 8, r এর উপরে কিউব দিলে হয় r³। তাহলে দেখো 6 আর 8 কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। 6 কে 2 দিয়ে কাটলে হয় 3, এটাকে কাটলে হয় 4, 2 দিয়ে কাটলে। তাহলে কত হলো 4, আর পাই উপরে গুণ আছে, তাহলে 4/3 লিখতে পারি, আর পাই গুণন r³, এই হলো πr³। দেখো এটা সমান কিন্তু এটা আলটিমেটলি, ওকে। ওরকম ভাবে এই সূত্রগুলো আরো ভিন্ন ভিন্ন রূপ আছে। তোমরা r এর জায়গায় d/2 বসাই দিবা, দেখবা এখানে সূত্র আসবে 1/4πd²h। এখানে আসবে 1/3πr²h না, তাহলে r এর জায়গায় হবে d/2, তাহলে এখানে হবে 1/12πd²h। তোমরা একটা সূত্র দিয়ে কিন্তু করতে পারবা, d দেওয়া থাকলে সেটাকে r এ কনভার্ট করবে, কনভার্ট করে এই সূত্র দিয়ে করে ফেলবা। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি কোনো কিছুর আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে চাই, আমি দুইটা নিয়মের দুইটা অঙ্ক করাবো, এই দুইটা দিয়ে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। জাস্ট স্টেপগুলো, ধাপগুলো মনে রাখবা। একটা আমি অঙ্ক লিখি যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ধরো 10 মিলিমিটার, প্রস্থ 6 মিলিমিটার ও উচ্চতা ধরলাম 7 মিলিমিটার। বস্তুটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। এরকম প্রশ্ন বলে দিবে, ব্র্যাকেটে বলে দিবে ই সমান, মানে ত্রুটি সমান হলো, ধরো বলে দিলাম +-0.1। এখন ত্রুটি এখানে বলে দিয়েছে +-0.1, যদি ত্রুটি উল্লেখ না করে দেয়, অনেক জায়গায় দেখবা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে বলবে কিন্তু এই যে ত্রুটিটা বলে দিবে না, সেই ক্ষেত্রে তোমরা 0.5 ধরে নিবা, +-0.5 ধরে নিবা যদি ত্রুটি উল্লেখ না থাকে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। আর যদি বলে পরিমাপে
5% ত্রুটি, 7% ত্রুটি, তাহলে তোমাকে আমি একটু আগে দেখাইছিলাম দৈর্ঘ্য পরিমাপে 5% ত্রুটি হলে কিভাবে করতে হয়। তাহলে ওইভাবে করে তুমি দৈর্ঘ্য কত হতে পারে সেটা নির্ণয় করবা। আর যদি সরাসরি প্লাস মানে 0.1 দেওয়া থাকে তাহলে তোমার কাজ আরো সহজ হয়ে গেল। দেখো আমি দুইভাবে দেখাবো তোমাদেরকে, আগে এটা করি। এখন দেখো এই লোকটা বা যেই মাপুক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো মাপছে, তারপর আবার বলে দিছে যে পরিমাপে ত্রুটিও আছে প্লাস মাইনাস 0.1। যদি এমন থাকে তাহলে এই প্লাস মাইনাস 0.1 ত্রুটি দিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হতে পারে সেটা আগে দেখতে হবে। ওকে, আর এই যে ত্রুটি, সেই ত্রুটিযুক্ত যে দৈর্ঘ্য পেল, প্রস্থ পেল, উচ্চতা পেল, এই ত্রুটির সাথে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই ত্রুটি দিয়ে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছে, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা যে আয়তন পাবো সেখানে অবশ্যই ত্রুটি থাকবে, তাই না? তাহলে এই ত্রুটিযুক্ত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা যে আয়তনটা পাবো সেটাই হচ্ছে এই পরিমাপকৃত ত্রুটি। ওকে, এটাই হলো সেই পরিমাপকৃত ত্রুটি। তাহলে আমরা আগে দেখি যে পরিমাপকৃত ত্রুটি কত। এখন লিখব, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তুর আয়তন আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এককটা হবে ঘন একক। তাহলে আয়তন কত? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 10, প্রস্থ আছে 6, উচ্চতা আছে 7 ঘন মিলিমিটার। তাহলে 6 × 10 = 60, 6 × 7 = 42, 420 ঘন মিলিমিটার। তাহলে এই যে আমরা আয়তনটা পেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে, এই আয়তনটা কিন্তু পরিমাপকৃত ত্রুটি। কেন? কারণ সে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাইছে এই পরিমাপে ত্রুটি ছিল না। যেহেতু তার এই পরিমাপে ত্রুটি ছিল, তার মানে সে এই ত্রুটিযুক্ত পরিমাপ দিয়ে যে আয়তনটা পাইছে সেটাই কিন্তু একটা ত্রুটিযুক্ত আয়তন। তার মানে এই আয়তনটাই সে পরিমাপ করছে, আর সেই পরিমাপে ত্রুটি আছে, তার মানে এটাই হলো পরিমাপকৃত ত্রুটি। অতএব পরিমাপকৃত ত্রুটি পরিমাপকৃত ত্রুটি সমান 420 ঘন মিলিমিটার। ওকে, তাহলে আমরা এই সূত্রের এই অংশটা পেয়ে গেলাম। এখন চূড়ান্ত ত্রুটি বের করার জন্য আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। ধাপগুলো খুবই মনোযোগ দিয়ে দেখবা। আমাদের এই একটা ধাপ কিন্তু শেষ হইলো, আমি এটুকু মুছে দিই, তারপরের ধাপটা তুমি ভালো করে নোট করে নাও। দেখো দৈর্ঘ্য এত, ত্রুটি এত, তাহলে আমি বলবো দৈর্ঘ্য হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, দৈর্ঘ্য ছিল 10, ত্রুটি হলো প্লাস মাইনাস 0.1 মিলিমিটার, সমান 10 + 0.1 হতে পারে বা 10 - 0.1 মিলিমিটারও হতে পারে। তাহলে 10 + 0.1 মানে 10.1 মিলিমিটার, বা 10 - 0.1 মানে 9.9 মিলিমিটার। তার মানে দৈর্ঘ্য 10.1 মিলিমিটার হতে পারে, 9.1 মিলিমিটার হতে পারে। দেখো এখানে যদি ই সমান প্লাস মাইনাস 0.1 না দিয়ে বলে দিত 5% ত্রুটি, তাহলে ওই যে আমরা শুরুতে করছিলাম না যে দৈর্ঘ্য পরিমাপ 5% ত্রুটি মানে 10 এর 5% সমান 10 × 5/100। তাহলে সেখান থেকে আমি ত্রুটি পাইতাম, সেটা শুধু এখান থেকে প্লাস মাইনাস করে দিতাম। ওই কাজটাও কিন্তু এখানে করে দেওয়া আছে, এই যে ত্রুটির পরিমাণটা 0.1। ওকে, তাহলে দৈর্ঘ্য এত হতে পারে। এখন দেখব প্রস্থ কত হতে পারে। প্রস্থ হতে পারে, প্রস্থ ছিল 6, ত্রুটি হলো প্লাস মাইনাস 0.1 মিলিমিটার। তাহলে 6 + 0.1 মিলিমিটার হতে পারে বা 6 - 0.1 মিলিমিটার হতে পারে। 6 + 0.1 মানে 6.1 মিলিমিটার বা 6 - 0.1 মানে 5.9 মিলিমিটার। তোমরা ভালো করে এই প্রসেসটা তুলে নিও অবশ্যই। তোমাদের যে গাইড টাইড দেওয়া আছে, আমি প্রায় সব রকমের গাইডগুলো দেখছি, কোনোটাতেই মানে কেমন যেন সহজ করে দেওয়া নাই, সবগুলোতেই কঠিন কঠিন করে দেওয়া আছে। তোমরা অবশ্যই এই প্রসেসটা দেখবে, এই প্রসেসটা যথেষ্ট সহজ। এটা দ্বারা তোমরা এই একটা নিয়মে সকল আপেক্ষিক ত্রুটিনাঙ্ক করে ফেলতে পারবা। তারপর উচ্চতা হতে পারে,
উচ্চতা ছিল 7, ত্রুটি হলো ±0.1 মিলিমিটার। তার মানে একইভাবে 7 + 0.1 মিলিমিটার বা 7 - 0.1 মিলিমিটার, অর্থাৎ উচ্চতা হতে পারে 7.1 মিলিমিটার বা 6.9 মিলিমিটার। এইটুকু উচ্চতা হতে পারে। এটুকু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি বলে দিলাম এটা হতে পারে 7.1 মিলিমিটার, এটা 6.9 মিলিমিটার। এই হলো দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, উচ্চতা হতে পারে। এখন তুমি ভালো করে দেখো আমরা কি কি এখান থেকে সিলেক্ট করব। তাহলে এখানে সবচেয়ে বড় দৈর্ঘ্য এটা, সবচেয়ে বড় প্রস্থ এটা, সবচেয়ে বড় উচ্চতা এটা। এই যে সবচেয়ে বড় দৈর্ঘ্য, সবচেয়ে বড় প্রস্থ, সবচেয়ে বড় উচ্চতা, এই তিনটা গুণ করে আমরা যে আয়তনটা পাবো সেটাই হবে সবচেয়ে বড় আয়তন। তাহলে লিখব সর্বোচ্চ সম্ভাব্য আয়তন। সর্বোচ্চ সম্ভাব্য মানে সবচেয়ে বড় সম্ভাব্য আয়তন কত হতে পারে? সর্বোচ্চ সম্ভাব্য আয়তন। দেখো আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সবচেয়ে বড় দৈর্ঘ্য কত হতে পারে? এটা 10.1 গুণন প্রস্থ হলো 6.1 গুণন উচ্চতা হলো 7.1। তাহলে এত ঘন মিলিমিটার সর্বোচ্চ আয়তনটা হতে পারে। এটা যদি আমি হিসাব করি 10.1 গুণন 6.1 গুণন 7.1, 437.431 ঘন মিলিমিটার। এটা সর্বোচ্চ সম্ভাব্য আয়তন। এখন দেখো তাহলে আমি এই যে ছোট ভ্যালুগুলা, সবচেয়ে ছোট দৈর্ঘ্য, সবচেয়ে ছোট প্রস্থ, সবচেয়ে ছোট উচ্চতা, এই তিনটা গুণ করে আমি যে আয়তনটা পাবো সেটাই কিন্তু সবচেয়ে ছোট আয়তন হবে। তাহলে সর্বনিম্ন সম্ভাব্য আয়তন কত হতে পারে সেটা দেখি। অতএব সর্বনিম্ন সম্ভাব্য আয়তন, তাহলে 9.9 গুণন 5.9 গুণন 6.9 ঘন মিলিমিটার। এই তিনটা গুণ করলে কত হয়? 9.9 গুণন 5.9 গুণন 6.9, 403.029। তাহলে এটা হতে পারে সর্বনিম্ন সম্ভাব্য আয়তন। আমি সর্বোচ্চ সম্ভাব্য আয়তন পেলাম, সর্বনিম্ন সম্ভাব্য আয়তন পেলাম। এখন দেখব এইখানে ত্রুটি কত। দেখো তারা যে পরিমাপটা করছিল সেখানে ত্রুটি ছিল, আর আমি সেই ত্রুটিটা বাদ দিয়ে যদি আয়তনটা মাপি, একটা হয়েছে এত, একটা হয়েছে এত। এখন তাদের আয়তন পরিমাপে কতটুকু ত্রুটি সেটা দেখবো আমরা। তাহলে আমরা এখন লিখব যে অতএব সর্বোচ্চ ত্রুটি হতে পারে, ত্রুটি সমান, এখানে আমরা পরম মান চিহ্ন ইউজ করব। আগে আয়তন কত ছিল? 420 মাইনাস সর্বোচ্চ আয়তন কত পেলাম? 437.431 ঘন মিলিমিটার। প্রথমে যেটা পেয়েছিলাম মাইনাস এখানে সবচেয়ে বড় যেটা পেলাম সেটা, দুই পাশে মডুলাস পরম মান চিহ্ন দিছি, মানে পরম মানে আসল, মান মানে মান, মানে আমরা এখান থেকে চিহ্ন নিব না, শুধু মানটা নিব। কেমন সেটা দেখো। আমি যদি 420 মাইনাস 437.431 করি, মানটা আসতেছে -17.431। আমি এখান থেকে মাইনাস নিব না, কেন? কারণ পরম মান মানে আমি শুধু মান নেব। মানটা কত? 17.431, আমি মাইনাসটা নিব না। এটা হলো সর্বোচ্চ ত্রুটি হতে পারে। এখন সর্বনিম্ন ত্রুটি কত হতে পারে? সর্বনিম্ন ত্রুটি ওই যে আমাদের আগে যে আয়তন ছিল 420, সেটা থেকেই বিয়োগ দিব আমি এই মানটা 403.029 ঘন মিলিমিটার। (16.971 ঘন মিলিমিটার। দেখো এই যে সর্বোচ্চ ত্রুটি সর্বনিম্ন ত্রুটি, এই দুইটার মধ্যে আমি এখন প্রশ্নটা মুছে দিলাম। এই দুইটার মধ্যে যেটা বড় ত্রুটি,
এই দুটার মধ্যে যেটা বড় সেটাই হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে এইটা হলো বড়, এই দুটার মধ্যে এটা বড়। তাহলে আমি এখন লিখব যে বড় ত্রুটিটাকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি। বড় ত্রুটিকে এখানে লিখি, বড় ত্রুটিকে চূড়ান্ত ত্রুটি বিবেচনা করি। তার মানে চূড়ান্ত ত্রুটি হলো 17.439। ওকে, এখন দেখো আমি মুছে দেই। এখন আমাদের আপেক্ষিক ত্রুটি বের করা পালা। কেন? আমি চূড়ান্ত ত্রুটি পেয়ে গেছি, শুরুতে পরিমাপকৃত ত্রুটি পাইছিলাম। তাহলে এটুকু যদি মুছে দিই আমি, চূড়ান্ত ত্রুটি কত পেলাম? 17.431 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি পেয়েছিলাম 420 গুণন 100%। আমি এটা ক্যালকুলেটর হিসাব করলে 17.431 গুণন 100 ভাগ 420, তাহলে 4.15%। এটাই হলো আপেক্ষিক ত্রুটি। এই হলো সমাধান। দেখো ধাপগুলো কি কি তুমি জাস্ট স্টেপ ওয়াইজ মনে রাখবা। প্রথমে আমি যে পরিমাণগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে আমি আয়তন বের করব, তারপর দৈর্ঘ্য কত হতে পারে, প্রস্থ কত হতে পারে, উচ্চতা কত হতে পারে, তারপর এই সর্বোচ্চ দৈর্ঘ্যগুলো নিয়ে সর্বোচ্চ আয়তন বের করব, সর্বনিম্ন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো নিয়ে সর্বনিম্ন আয়তন বের করব, তারপর আগের আয়তন থেকে এই বড় আয়তন একবার বিয়োগ দিব, ছোট আয়তন একবার বিয়োগ দিব, এখান থেকে সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে সেটাই হলো চূড়ান্ত ত্রুটি। তারপর এই সূত্রে বসাই দিলে আপেক্ষিক ত্রুটি বের হয়ে গেল। এখন তোমার পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষা যদি বলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, এই পর্যন্ত শেষ। যদি বলে এটা নির্ভরযোগ্যতা কত, দেখো ত্রুটি আছে 4.5%, তাহলে নির্ভরযোগ্যতা কত হবে? অতএব নির্ভরযোগ্যতা 100 মাইনাস 4.15% সমান 95.85%। তার মানে ওই পরিমাপটা 95.85% নির্ভরযোগ্য, এরকম আসতে পারে। ওকে, তারপর আরো একভাবে তারা প্যাচ গোজ দিতে পারে, বলে দিবে যে সর্বোচ্চ 5% ত্রুটি গ্রহণযোগ্য। তাহলে এই পরিমাপটা গ্রহণযোগ্য কিনা? আমি পরিমাপ করে দেখলাম 4.15% ত্রুটি আছে, তারা বলছে 5% পর্যন্ত গ্রহণযোগ্য, তার মানে কি 4.15% গ্রহণযোগ্য। ঠিক আছে, এইরকম ভিন্ন ভিন্ন ধরনের আসতে পারে। ওকে, এই হলো যদি এইভাবে ক্ষেত্রফল দেয়, আমি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ বের করতাম, সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল, সর্বনিম্ন সম্ভাব্য ক্ষেত্রফল বের করতাম, সর্বোচ্চ ত্রুটি, সর্বনিম্ন ত্রুটি বের করতাম। তাহলে এইভাবে আমি আপেক্ষিক ত্রুটি বের করে ফেলতাম। এখন যদি বলে ঘনকের আয়তন বের করো, ঘনকের আয়তন আপেক্ষিক ত্রুটি কত? তাহলে ঘনকের সূত্র কি? বাহু কিউব। তার মানে আমার এখানে একটা বাহুর জাস্ট দৈর্ঘ্য কত হতে পারে, প্রস্থ কত হতে পারে বলে আমি বাহু কিউব বের করে দেব। তোমরা এগুলো কেউ না পারলে অবশ্যই আমাকে নক করবে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তারপর যদি এমন বলে যে একটি সিলিন্ডারের, আমি যেমন একটা বৃত্ত দিয়ে দেখাই, বললো একটা কোন একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা তার কি সাধারণত গোলাকার হয় না, যেমন মনে করো একটা তারের ভিতরে তারটা এমন, এটা গোলাকার না, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে একটা গোলাকার তারের আমি একটা জায়গার ক্ষেত্রফল বের করব যেটা গোলাকার। তার মানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কিন্তু পাই আর স্কয়ার, এটা খেয়াল রেখো। কারণ পদার্থবিজ্ঞানে এই তারের হিসাব নিকাশ সবচেয়ে বেশি। এরকম বললো যে একটি যন্ত্রের সাহায্যে একটি তারের ব্যাসার্ধ পাওয়া গেল, ধরো 2 মিলিমিটার।
বললো পরিমাপে 3% ত্রুটি থাকলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে আমরা কি করব, আগে দেখব ব্যাসার্ধ কত হতে পারে। তাহলে এই ব্যাসার্ধ যেহেতু ত্রুটি আছে, তার মানে এই ব্যাসার্ধ নিয়ে আমরা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করব সেটা অবশ্যই ত্রুটিযুক্ত। তাহলে আমরা লিখব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার সমান পাই মানে 3.1416 গুণন আর হলো 2 মিলিমিটার, তাহলে 2 স্কয়ার সমান 3.1416 গুণন 2 স্কয়ার সমান 12 দশমিক, এখানে বর্গ একক হবে, এখানে বর্গ মিলিমিটার হবে, 12.5664 বর্গ মিলিমিটার। এটা হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটাই কিন্তু পরিমাপকৃত ত্রুটি। অতএব পরিমাপকৃত ত্রুটি 12.5664 বর্গ মিলিমিটার। ওকে, এখন আমি দেখি তারের ব্যাসার্ধ কত হতে পারে। বলছে 3% ত্রুটি আছে, তার মানে এখন দেখব পরিমাপের ত্রুটি কত আর ব্যাসার্ধ কত হতে পারে। এখন পরিমাপের ত্রুটি, পরিমাপ করছিল 2 মিলিমিটার, তাহলে 2 এর 3%, তার মানে 2 গুণন 3/100 সমান 0.06 মিলিমিটার। এইটুকু হলো ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি। ওকে, কোথাও বলে দেন এই ত্রুটি ধনাত্মক নাকি ঋণাত্মক, সেজন্য আমরা ধনাত্মক ঋণাত্মক দুইটাই করব। এইটুকু দেখে নিও। আচ্ছা, পরিমাপকৃত ত্রুটি কত পেলাম এটা তো আমি মার্ক করে নিলাম না। পরিমাপকৃত ত্রুটিটা পাইছি হলো 12.5664। আচ্ছা, তাহলে অতএব ব্যাসার্ধ হতে পারে, তারের ব্যাসার্ধ কত হতে পারে? ব্যাসার্ধ হতে পারে 2 প্লাস মাইনাস ত্রুটি হলো 0.06 মিলিমিটার সমান 2 প্লাস 0.06 মিলিমিটার বা 2 মাইনাস 0.06 মিলিমিটার সমান 2.06 মিলিমিটার বা 2 মাইনাস 0.06 1.94 মিলিমিটার। তার মানে তারের ব্যাসার্ধ এত হতে পারে। এখন এই ব্যাসার্ধ দিয়ে কত ক্ষেত্রফল, এই ব্যাসার্ধ দিয়ে কত ক্ষেত্রফল সেটা বের করব। অতএব সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় আমার লাগে শুধু পাই আর স্কয়ার, আর লাগে, এখানে তো আর কোনো কিছু বের করা দরকার নাই, শুধুমাত্র আর বের করলাম, হয়ে গেল। ব্যাসার্ধ হতে পারে আর সমান এত, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে পাই, এটা হলো আর, পাই গুণন 2.06 হোল স্কয়ার বর্গ মিলিমিটার সমান পাই গুণন 2.06 হোল স্কয়ার সমান 13.331 বর্গ মিলিমিটার হতে পারে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল। সর্বনিম্ন সম্ভাব্য ক্ষেত্রফল কত হতে পারে? পাই গুণন এই যে ছোট ব্যাসার্ধ দিয়ে যে ক্ষেত্রফল সেটা 1.94 হোল স্কয়ার বর্গ মিলিমিটার।
তাহলে পাই গুণন 1.94 হোল স্কয়ার সমান 11.823 বর্গ মিলিমিটার। এটা হতে পারে সর্বনিম্ন সম্ভাব্য ক্ষেত্রফল। ওকে, আমরা আগেরটার মতোই এটুকু একটু মুছে দেই। এখন দেখব সর্বোচ্চ ত্রুটি কত, সর্বনিম্ন ত্রুটি কত, শেষ। তাহলে এখন সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি বা সর্বোচ্চ ত্রুটি সেই আগের মতোই একদম পরম মান, তারপর আগে যে আয়তক্ষেত্রফল পাইছিলাম 12.5664 মাইনাস এখানে সর্বোচ্চ ক্ষেত্রফল 13.331 বর্গ মিলিমিটার সমান 12.5664 মাইনাস 13.331, তাহলে মাইনাস 0.7646, আমরা মাইনাসটা নিব না কারণ পরম মান, তাহলে 0.7646 বর্গ মিলিমিটার। এবং সর্বনিম্ন ত্রুটি আগে ছিল 12.5664 মাইনাস 11.823 বর্গ মিলিমিটার, তাহলে 12.5664 মাইনাস 11.823 0.7434 বর্গ মিলিমিটার। দেখো এখানে সর্বোচ্চ মান আসতেছে, সর্বোচ্চ ত্রুটি কোনটা, দুটো প্রায় কাছাকাছি কিন্তু এটা একটু বেশি, তাহলে যেটা সবচেয়ে বেশি ত্রুটি সেটাই আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন লিখবো বড় ত্রুটিটিকে চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করি, এটুকু তোমাদের আমি লিখে দিলাম না। তারপর আমরা জাস্ট আপেক্ষিক ত্রুটির সূত্রে বসাই দিব। অতএব আপেক্ষিক ত্রুটি সমান, দেখো চূড়ান্ত ত্রুটি পাইলাম কত, 0.7646 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি ছিল কত, 12.5664 গুণন 100% সমান 0.7646 গুণন 100 ভাগ 12.5664 6.084%। শেষ, এই হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমরা যে কোনো ক্ষেত্রেরই আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো, যে কোনো ক্ষেত্রফল বা আয়তনের। দেখো ত্রুটির পরিমাণ অনেক সময় কিন্তু 20% 25% পর্যন্ত হয়ে যেতে পারে, এমন না যে সবসময় 3 4 5 6% হবে। তুমি তোমার নিয়মে বজায় থাকবা, তুমি তোমার নিয়মে থাকবে, অঙ্ক রেজাল্ট যেদিকে ইচ্ছা সেদিকে যাক, এই একটা নিয়ম, ইউনিভার্সাল নিয়ম বলতে পারো। এই এক নিয়মে তুমি আপেক্ষিক ত্রুটির সকল অঙ্ক করে ফেলতে পারবে। তারপরে সমস্যা হলে আমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে নক করতে পারো। আজকে এই পর্যন্তই।